আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকের গল্প অন্যরকম তুমি। তো গাইস, চলুন শুরু করা যাক অন্যরকম তুমি। আশা করি গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধৈর্য ধরে গল্পটি শোনার অনুরোধ রইল। সাদাত দরজা খুলে ভিতরে ঢুকতেই বুকের ভিতর ধক করে ওঠে ছোঁয়ার। একটু নড়েচড়ে বসে ছোঁয়া। ভয় পাওয়ারই কথা, মাত্র 16 বছর বয়সে বিয়ে ছোঁয়ার। বিয়ে সম্পর্কে ওর কোনো ধারণা না থাকলেও ফুলসজ্জা সম্পর্কে খুব ভালো ধারণা আছে। ছোঁয়ার চাচাতো বোন বিথির কাছে শুনেছে ছোঁয়া বিথির হাজবেন্ড ফুলসজ্জার রাতেই খুব মেরেছিল বিথিকে। মারার কারণটা ছিল সেদিন নিথির পিরিয়ড চলছিল। এতে বেচারি বিথির কোনো দোষ ছিল না, তবুও মার খেয়েছিল বিথি। সাদাতের বোন আর কাজিনরা একটু আগে ছোঁয়াকে যখন এই রুমে এনে বসিয়ে দিয়ে গিয়েছিল তখন বলেছে আজ ওদের বাসর রাত। বর যা বলবে কোনো প্রশ্ন ছাড়াই শুনবে। ছোঁয়া মাথা নেড়ে সায় জানিয়েছে। বাবার বাড়ি থেকে আসার সময়ও মা, কাকিমা, দাদিমা সবাই পই পই করে বলে দিয়েছে বর যা বলবে তাই শুনবি। মিথি জড়সড় হয়ে বসে। মাথায় থাকা লাল রঙের ঘোমটা আরও একটু টেনে দেয়। ভয়ে বুকটা টিপ টিপ করছে। সাদাত রুমে ঢুকেই ধাপ করে দরজা বন্ধ করে দেয়। বিকট শব্দে দরজা বন্ধ হয়ে যায়। কেঁপে ওঠে ছোঁয়া। ঘোমটার আড়াল থেকে এক পলক তাকায় সাদাতের দিকে। কেমন উনি উস্কো খুস্কো দেখাচ্ছে সাদাতকে। ঠিক মতো দাঁড়াতে পারছে না, চোখ জোড়াও খুলে রাখতে পারছে না। মনে হচ্ছে এখনই ঢলে পড়বে। উনি কি অসুস্থ? ছোঁয়ার মন থেকে প্রশ্নটি উদয় হয় বারবার। দরজা বন্ধ করে সাদাত দরজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। গায়ের সাদা শার্টটা ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। সিল্ক চুলগুলো এলোমেলো হয়ে আছে। ফর্সা মুখটা লাল হয়ে গেছে। কপালের রাগটা ফুলে উঠছে। চোখের সাদা অংশ টকটকে লাল হয়ে গেছে। মনে হচ্ছে রক্ত ছোঁয়া ঢোক গিলে কাচুমাচু হয়ে বসে। এই ভয়ঙ্কর লোকটার সাথে থাকবে কি করে ছোঁয়া? আপনি কি অসুস্থ ভাইয়া? কিছু লাগবে আপনার? রিনরিনিয়ে প্রশ্ন করে ছোঁয়া। সাদাত ঘাড় বাঁকিয়ে তাকায় ছোঁয়ার দিকে। সাদাতের চাহনি দেখে থমকে যায় ছোঁয়া। ভয়ে জমে যায়। লাল লাল চোখ দুটো পাকিয়ে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। ভ্রু দুটো আড়াআড়িভাবে কুঁচকে আছে। মনে হচ্ছে এখনই ছোঁয়াকে টুপ করে গিলে খেয়ে নেবে। ছোঁয়া মনে মনে নিজেকে বকতে থাকে, কি দরকার ছিল প্রশ্ন করার। এক পা করে এগিয়ে যায় সাদাত ছোঁয়ার দিকে। ছোঁয়ার ভয় বাড়তে থাকে। হাত পা রীতিমতো কাঁপছে। মাথার ঘোমটাটা কখন পড়ে গেছে সেই খেয়ালই নেই ছোঁয়ার। মাথা নিচু করে আছে। ছোঁয়ার দৃষ্টি সাদাতের পায়ের দিকে। খাটের কাছে চলে এসেছে সাদাত। জুতো না খুলেই হাঁটু মুড়ে বিছানায় বসে। বলিষ্ঠ হাত দিয়ে একটানে খাটের সাথে ঝুলানো ফুলগুলো ছিঁড়ে ফেলে। দু হাতে কান চেপে ধরে ছোঁয়া। সাদাত বড় বড় চোখ করে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। ছোঁয়া একটু পিছিয়ে যেতে নেয়। সাদাত হাত ধরে ফেলে ছোঁয়ার। চমকে তাকায় সাদাতের দিকে। কি করছেন? এটা কি আপনি? ছোঁয়া ধরে আসা গলায় বলে। সাদাত উত্তর দেয় না। ধাক্কা দিয়ে ফেলে দেয় ছোঁয়াকে। খাটের মাঝখানে পড়ে যায় ছোঁয়া।
হকচকিয়ে ওঠে, বড় বড় চোখ করে তাকায় সাদাতের দিকে। সাদাত সেদিন পাত্তা দেয় না। একটা বালিশ ছোঁয়ার পেটের উপর রেখে তাতে ভর দিয়ে ছোঁয়ার দিকে ঝুঁকে। চোখ মুখ খিচে বন্ধ করে আছে ছোঁয়া। সাদাতের দুই বাহুতে হাত দিয়ে ধাক্কা দিতে থাকে ছোঁয়া। নিজের সবটুকু শক্তি দিয়ে সরাতে চাইছে সাদাতকে, কিন্তু এক চুলও নড়াতে পারছে না। কি করছেন কি আপনি? কাপা কাপা গলায় বলে ছোঁয়া। উত্তর দেয় না সাদাত। ছোঁয়ার হাত দুটো শক্ত করে বিছানার সাথে চেপে ধরে মুখটা এগিয়ে নেয় ছোঁয়ার মুখের দিকে। বিশ্রী গন্ধ বেরোচ্ছে সাদাতের মুখ থেকে। নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম ছোঁয়ার। মুখ ঘুরিয়ে নেয় ছোঁয়া। নিজেকে অসহায় লাগছে খুব। কান্না চেপে ধরে রাখতে পারছে না। প্লিজ ছেড়ে দিন আমায়, লাগছে আমার। চোখ দিয়ে পানি গড়াচ্ছে ছোঁয়ার। হাতে প্রচণ্ড ব্যথা পাচ্ছে। সাদাত একটা হাত ছেড়ে দেয় ছোঁয়ার। ছাড়া পেতেই সেই হাত দিয়ে সাদাতকে সরানোর জন্য ধাক্কা দেয়, কিন্তু এক চুলও সরাতে পারে না। প্লিজ ছেড়ে দিন, কেঁদে কেঁদে বলছে ছোঁয়া। সাদাত ছোঁয়ার ঠোঁটের লিপস্টিক মুছে দেয় বাম হাতের তালু দিয়ে। ছোঁয়ার বুক থেকে আঁচলটা সরিয়ে কাঁধে হাত গলিয়ে দেয়। ছোঁয়া আর নিতে পারছে না, হাউমাউ করে কেঁদে ওঠে। কেন এমন করছেন? আমি কি করছি? সাদাত ছোঁয়ার ঘাড়ের মুখ গুজে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। সাদাতের পুরো নিঃশ্বাসটা ছোঁয়ার ঘাড়ে পড়ছে। ভীষণ অস্বস্তিতে পড়ে যায় ছোঁয়া। ছোঁয়ার চোখ মুখ খিচে কান্না করতে থাকে। সাদাতের পুরো শরীরের ভর ছোঁয়ার ওপর ছেড়ে দেয়। ভীষণ কষ্ট হচ্ছে ছোঁয়ার, দম আটকে আসছে। হাত ছেড়ে দেয়। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। তারপর হুট করেই ঝড়ের গতি উঠল বসে সাদাত। দুই হাত মাথা চেপে বসে থাকে। তুই আমার সাথে এমনটা করতে পারিস না। ছাড়ব না তোকে আদি, খুন করব তোকে আমি, বিড়বিড় করে বলছে সাদাত। ছোঁয়া তাড়াহুড়ো করে উঠে শরীরের আঁচল জড়িয়ে নেয়, ফুপিয়ে কাঁদতে থাকে। এই অমানুষটা কেন করলো এমন? আবারও এমন করবে না তো? আতঙ্কে ওঠে ছোঁয়া। এখানে থাকা যাবে না আর। বিছানা থেকে নামতেই দরজা টোকা পড়ে। নিশ্চয়ই বাবা এসেছে। আমাকে এখানে পাঠানোর সময় তো বলছিল, ছোঁয়া রে তুই ওনাদের সাথে যা, বুঝলি? আমি পরে গিয়ে তোকে নিয়ে আসব। এখন নিশ্চয়ই নিতে এসেছে। কান্নার মাঝেও হাসি ফুটে ওঠে ছোঁয়ার মুখে। এক দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। বাবা আমি আর এখানে থাকবো না বলে সামনে তাকাতেই ছোঁয়ার হাসি গায়েব হয়ে যায়। কারণ দরজার কাছে ছোঁয়ার বাবা নয়, বরং গম্ভীর মধ্যবয়সী এক মহিলা দাঁড়িয়ে আছে। হাতে তার খাবারের প্লেট। এই মহিলাটি সাদাতের মা। ছোঁয়াকে এই বাড়িতে আনার পর উনিই মিষ্টি খাইয়েছিলেন। এখানেই থাকতে হবে আমাকে। বিয়ে হয়ে গেছে তোমার, কর্কশ গলায় বললেন উনি। মাথা নিচু করে ফেলে ছোঁয়া। ইচ্ছে করছে মুখের উপর বলতে, আপনার এই অমানুষ ছেলের সাথে আমি জীবনেও থাকব না, কিন্তু গুরুজন উনি, মুখের উপর বলাটা ঠিক হবে না। সালমা বেগম ছোঁয়াকে ভালোভাবে পরখ করে দীর্ঘশ্বাস ফেলে বাড়ির গুরুজনদের সামনে যাওয়ার আগে আয়না দিয়ে নিজেকে একবার পরখ করে মাথার ঘোমটা টেনে তবেই যাবে, বুঝলে? ছোঁয়া মাথা কাত করে বোঝায়, বুঝছি। এই খাবারগুলো সাধুকে খাওয়াবে। আমার ছেলে সকাল থেকে কিছুই খায়নি। ছোঁয়ার হাতে খাবার প্লেট দিয়েই উনি দরজার বাইরে থেকে আটকে দিয়ে চলে যায়। ছোঁয়া দীর্ঘ শ্বাস ফেলে। ও সারাদিন কিছু খাওয়া হয়নি। ভীষণ খিদে পেয়েছে। এখন কি করবে?
এই খাবারগুলো নিজেই খেয়ে নেবে নাকি সাদাতকে ডেকে খেতে বলবে? ডাকলে যদি আবারও অমন করে, থাক, আর রিস্ক নেবে না ছোঁয়া। ডান পাশে থাকা সোফার পেছনে বসে পড়ে ছোঁয়া। এখানে বসেই খাবারটা খেয়ে নেবে এবং রাতে এখানেই ঘুমাবে, যাতে ওই লোকটা ওকে দেখতে না পায়। প্লেটের ঢাকনা সরাতেই ছোঁয়ার খাওয়ার ইচ্ছেটাই মরে যায়। খুব সামান্য পরিমাণে ভাত আর তার পাশে করলা ভাজি, করলা ভর্তা, করলা দিয়ে মাছের ঝোল। আচ্ছা, ওই দজ্জাল শাশুড়ি কি আগে থেকেই আঁচ করতে পেরেছিল নাকি যে আমি ওনার ছেলেকে খাবার না দিয়ে আমি খেয়ে নিব? কি ধরি বাস শাশুড়ি রে, এটাও জেনে গেল। একটুখানি খাবো বলে করলার গোডাউন দিয়ে গেল। কাঁদো কাঁদো ফেস করে আবার খাবারটা ঢেকে রাখে ছোঁয়া। এবার আস্তে আস্তে পা ফেলে খাটের দিকে এগোয়। খাবারটা কোনো রকম খাটের পাশে থাকা টেবিলে রেখে আবার দৌড়ে গিয়ে সোফার পিছনে লুকিয়ে পড়বে। নিঃশ্বাস বন্ধ করে প্লেটটা টেবিলের উপর রেখে ছোঁয়া আর তখনই একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সাথে সাথেই ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে ছোঁয়া। রুমের মধ্যে আরেকটা রুম, একটা রুমের রঙের পর্দার আড়ালে আরেকটা দরজা। লোকটা নিশ্চয়ই বাচ্চাদের ধরে এনে পাচার করে দেয়, তাই রুমের মধ্যে রুম বানিয়েছে। বাচ্চাদের ধরে এনে এই রুমই বন্ধ করে রাখে। ভয়ে গলা শুকিয়ে আসে ছোঁয়ার। ও নিজেও তো বাচ্চা, তাহলে এই লোকটা ওকে পাচার করে দেবে? ভয়ে ভয়ে এক পলক তাকায় সাদাতের দিকে। লোকটা একইভাবে ঘুমিয়ে আছে, ঘুমের ঘোরে আবার নাকও ডাকছে। আশ্চর্য, ছোঁয়া ধপ করে শব্দ করে পড়ে গেল, আর পরে গিয়ে এত জোরে চিৎকার করলো, আবার বাচ্চাটাও এতে জোরে কান্না করছে। তবুও লোকটার ঘুম ভাঙল না। মরে টরে গেল নাকি? মরে গেলে কি মানুষ নাক ডাকে? নিজের মনের এরকম বোকা বোকা প্রশ্ন শুনে নিজেই বিরক্ত হয় ছোঁয়া, তুই না সায়েন্সের স্টুডেন্ট, স্মার্ট, সুন্দরী, ট্যালেন্টেড, তোর মনে এরকম বোকা বোকা প্রশ্ন মানায় না। এই রন্ধসটা মরবে? কখনোই না। নিজেকে ধাতস্থ করে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে আস্তে করে দরজাটা খোলে ছোঁয়া। দরজাটা খুলেই অবাক হয়ে যায় তুলতুল বিশাল বড় রুম। ধবধবে সাদা দেয়াল, ফ্লোরও সাদা, বাঁ পাশে কিচেন, ডান পাশে ওয়াশরুম। রুমটার ঠিক মাঝখানে একটা নীল রঙের দোলনা, তাতে বসে আছে 2-3 বছরের একটা পরীর মতো বাচ্চা মেয়ে। কেঁদে কেঁদে মুখটা লাল করে ফেলেছে। ধবধবে সাদা বিছানার চাদর, বালিশ, খাটের রংটাও সাদা। সেখানে সাদা একটা কুকুর আর সাদা বিড়াল বিছানায় আধা শোয়া হয়ে আছে। মানে শুধুমাত্র কুকুর বিড়ালের জন্য এত সুন্দর খাট ভাবা যায়? ছোঁয়াকে দেখে বাচ্চাটা কান্নার আওয়াজ বাড়িয়ে দেয়। হকচকিয়ে ওঠে ছোঁয়া। মায়া হয় বাচ্চাটার প্রতি। গাঢ় নীল রঙের একটা ফ্রক পরে আছে, হেয়ার ব্যান্ড দিয়ে আটকানো চুলগুলো আধো খোলা হয়ে আছে। ছোঁয়া বাচ্চার দিকে এগিয়ে যায়, হাত বাড়িয়ে দিতেই বাচ্চাটা ঝাঁপ দিয়ে ছোঁয়ার কোলে আসে। ঠোঁট ফুপিয়ে ফুপিয়ে ওঠে, আর ময়নাটা কাঁদে না। বাবুটার পিঠে হাত বুলিয়ে আদুরে ভঙ্গিতে বলে ছোঁয়া। বাচ্চাটা শান্ত হয়ে যায়। আশ্চর্য হয়ে যায় ছোঁয়া। মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি। নাম কি তোমার বাবু? আদুরি গলায় বলে ছোঁয়া। বাচ্চাটা অস্পষ্ট ভাষায় বলে পরি। খিদে পেয়েছে সোনা, খাবে? পরি ছোঁয়ার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে। সামনের সবগুলো দাঁত উঠেছে। হাসলে 2 গালে টোল পড়ে। দারুণ একটা বাচ্চা।
ছোঁয়া বুঝে যায় বাবুটা খাবে, এই তো কাঁদছিল আর এখনই হেসে ফেলল। পরীকে কোলে করেই কিচেনে যায়। চুলায় আগে থেকেই দুধ দেওয়া ছিল, একটুখানি গরম করে নেয় ছোঁয়া। ফিটারের দুধে ভরে পেছনে ঘুরে দেখে কুকুর আর বিড়াল ছোঁয়ার পা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কি বড়লোক কুত্তা বিলাই, তোরাও কি বড়লোকই, দুধ খাবি নাকি? ভুরো কুচকে জিজ্ঞেস করে ছোঁয়া। কুকুরটা হালকা ঘেউ ঘেউ করে ওঠে, আর বিড়ালটাও জিভ বের করে ছোঁয়ার দীর্ঘশ্বাস ফেলে। এ কেমন কিডন্যাপার রে ভাই, কুত্তা বিলাই পুচকে একটা বাচ্চা আর আমার মতো একটা কিউট বাচ্চাকেই কিডন্যাপ করলো। লোকটার মতলব ভালো না। বাকি দুধটুকু একটা বাটিতে করে কুকুর বিড়ালকে দিয়ে দেয়। বাচ্চাটাকে দুধ খাওয়াতেই আবার ঘুমিয়ে পড়ে বিছানায়। শুয়ে দেয় ছোঁয়া। সাদা রঙের একটা কাবার্ড আছে, সাহস করে সেটা খুলে ছোঁয়া। চেঞ্জ করা দরকার, এরকম বধূ বেশে আর কতক্ষণ থাকবে। কাবার্ড খুলতেই অবাক হয়ে যায় ছোঁয়া। সেখানে শুধু শাড়ি আর শাড়ি, দারুণ দারুণ ডিজাইনের সব শাড়ি। কিন্তু এগুলো পরে রাতে ঘুমাবে কি করে? তারপর কাবার্ডের নিচে পাটটা খুলে সেখানে সব ধরনের ড্রেস আছে। ছোঁয়া গাঢ় নীল রঙের স্কার্ট আর সাদা টি শার্ট নেয়। সেটা পরে ফ্রেশ হয়ে পরীর পাশে শুয়ে পড়ে। কুকুর বিড়াল ছোঁয়ার পায়ের কাছে শুয়ে পড়ে। জানালার পর্দা ভেদ করে এক ঝলক সূর্যের আলো চোখ পড়তেই ঘুম ভেঙে যায় ছোঁয়া। বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে ফেলে, কিন্তু তাতে বেচারি সূর্যের কোনো হেলদোল নেই। সে আর আজ কমাবে না। আড়মোড় ভেঙে লম্বা হাই তুলে উঠে বসে ছোঁয়া। পুরোপুরি চোখ খুলে সামনে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে যায় ছোঁয়ার। কেননা কাল রাতে সেই রামভোজটা পরীকে করলা ভাজি দিয়ে রুটি খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু পরী মুখে নেয় না। তো দূরে তাকিয়ে দেখছে না, মুখ ঘুরিয়ে চোখ মুখ খিস বন্ধ করে আছে। পাশেই কুকুর বিড়াল লেজ গুটিয়ে শুয়ে আছে। তাদের সামনেই করলা ভাজি দিয়ে রুটি ছোট ছোট টুকরা করে মাখানো। ছোঁয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তারা। এই যে মিস্টার রামভোজ, এরা করলা ভাজি খাবে না? সবাইকে আপনার মতো করলা নাকি? মনে মনে বলে ছোঁয়া, মুখে বলার সাহস নেই, যদি আবার কাল রাতের মতো অভদ্রতা শুরু করে দেয়। পরী ছোঁয়ার দিকে তাকিয়ে মাম্মা বলে ডাকে। ছোঁয়া চমকে ওঠে। সাদাত ভুরু কুচকে ছোঁয়ার দিকে তাকায়। মুহূর্তেই সাদাতের চোখে মুখের রং পাল্টে যায়। ফর্সা মুখটা লাল হতে থাকে, চোয়াল শক্ত করে ফেলে। ছোঁয়া আতঙ্কে ওঠে। রেগে যাচ্ছেন কেন উনি? খাবারের প্লেট ঠাস করে টেবিলে রেখে হনহনিয়ে ছোঁয়ার সামনে গিয়ে দাঁড়ায় সাদাত। এই মেয়ে, তোমার সাহস হলো কি করে এই রুমে আসার? ছোঁয়ার দুই বাহু শক্ত করে চেপে ধরে বলে সাদাত। রাগে সারা শরীর থরথর করে কাঁপছে, ভয়ে বুক টিপ টিপ করছে ছোঁয়ার। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রামভোজটা হঠাৎ খেপে গেল কেন? চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে ছোঁয়া। সাহস পেলি কোথা থেকে এই ড্রেস পরার? মেঘের মতো গর্জন তুলে বলে সাদাত। ছোঁয়া ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। হাত দুটো ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনো বড় পাথরের নিচে চাপা পড়ছে। কেন পড়ছিস বল, কেন পড়লি? তোকে এখন খুন করতে ইচ্ছে করছে আমার। মুখটা আরও একটু এগিয়ে নেয় ছোঁয়ার দিকে। ওদের ঝগড়া করতে দেখে পরী কেঁদে ওঠে। ভয় পেয়ে গেছে বেচারি। পরীর কান্নার শব্দ শুনে ছেড়ে দেয় সাদাত। ছোঁয়ার রাগে দাঁতে দাঁত চেপে চোখের পানি মুছে ফেলে। সাদাত পরীকে কোলে নিতে গেলে পরী সাদাতের কোলে যায় না, দৌড়ে ছোঁয়ার বুকের মাঝে লুকিয়ে পড়ে। ভীষণ ভয় পাচ্ছে সাদাতকে, রীতিমতো কাঁপছে বাচ্চাটা। দুই হাত পরীকে আগলে নেয় ছোঁয়া। একটা ড্রেসের জন্য ছোট লোকের মতো করার কি আছে?
আমার পরার মতো কোনো ড্রেস ছিল না বলেই পরেছি। আপনার মতো অসভ্য অভদ্র লোকের ড্রেস পরার কোনো ইচ্ছে ছিল না আমার। সামান্য একটা জামা পরেছি, হিরে গয়না চুরি করিনি। পরীকে দুই হাতে আগলে নিয়ে কড়া গলায় বলে ছোঁয়া। এখনও চোখ পানি থেকে গড়াচ্ছে, হাত দুটো ব্যথা হয়ে গেছে। কথাগুলো বলার পর দাঁতে দাঁত দিয়ে জিভ কাটে ছোঁয়া। হায় হায়, কি বলে ফেললাম! এখন এই বন্ধ ঘরে খুন করে ফেললেও কেউ বাঁচাতে আসবে না। এই রামভোজটা এখন টুপ করে গিলে খাবে ছোঁয়াকে। সাদাত বুকে হাত গুজে চোয়াল শক্ত করে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। সাদাতের চাহনি দেখে শুনে ঢোক গিলছে ছোঁয়া। এই মেয়ে, আমার মুখের উপর কথা বলার সাহস একদম দেখাবে না বলে দিলাম, না হলে মেরে পুঁতে ফেলবো। আবারও চিৎকার করে বলে। পরী আর ছোঁয়া ভয়ে সিটিয়ে যায়। পরীকে ভয় পেতে দেখে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে সাদাত। এই ড্রেস এখনই খুলে ফেলবা, অ্যান্ড ভালো করে কেচে ইস্ত্রি করে যেভাবে ছিল সেভাবেই রেখে দিবা। টাইম 30 মিনিটস। হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে সাদাত। পারবো না। বলতে বলতে সাদাতের দিকে তাকায় ছোঁয়া। চাহনি দেখে কথা আটকে যায়। পারবো, মেকি হেসে বলে ছোঁয়া। ননসেন্স। পরি চলে এসো, খাবে, বলে সাদাত। খাবার আনতে যায়। এই ফাঁকে ছোঁয়া পরীকে কোলে নিয়ে এক দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। একদম রুমের বাইরে এসে থামে। পেছনে তাকিয়ে দেখে কুকুর আবার বিড়াল আসেনি। নিশ্চয়ই ওই রামভোজটা আসতে দেয়নি। করলা ভাজি খেলে তো মরেই যাবে ওরা। পরী ছোঁয়ার গলা জড়িয়ে ধরে মিটমিট করে হাসছে। পরীর হাসিতে থেমে যায় ছোঁয়া। কে এই মেয়ে? এখানে কেন? সাদাতের সাথে এর কি সম্পর্ক? মেয়ে তো হবেই না, কারণ পাক্কা খবর আছে ছোঁয়ার কাছে সাদাত ঠিক 1 সপ্তাহ আগে বিদেশ থেকে এসেছে। 1 সপ্তাহের মধ্যে প্রেম করে এতে বড় মেয়ে যাওয়া তো কোনোভাবেই পসিবল না। তাহলে কে এই মেয়ে? ছোঁয়া পরীর মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবে। তুমি এই সব কি জামা পরেছ? এটা তোমার শ্বশুর বাড়ি। এখানে সব জামা কাপড় চলবে না, শাড়ি পরতে হবে। চৌধুরী পরিবারের বড় বউ তুমি, এটা মাথায় রেখে চলবে। সাবিনা বেগম পরীকে ছোঁয়ার কোল থেকে নিয়ে বলে। ছোঁয়া মাথা নিচু করে ওনার কথা শুনছে। ইসরে, সেই শাবানার যুগে সিনেমার ডায়লগ। বলে কি শাশুড়ি মা, যুগ চেঞ্জ হয়ে গেছে, এখন আর কেউ এসব ডায়লগ বলে না। বিড়বিড় করে বলে ছোঁয়া। ছোঁয়াকে বিড়বিড় করতে দেখে ভুরু কুঁচকে তাকায় উনি। কি বিড়বিড় করছো? এসব বিড়বিড় করা আমার পছন্দ না, আমার ছেলেরও পছন্দ না। কাট কাট গলায় বলেন উনি। আসলে বিড়বিড় করে সরি বলছিলাম। জোরে বললে যদি বলেন ওনাকে নকল করে। শোনো মেয়ে, আমার আর আমার ছেলের এইসব সরি টরি শোনা পছন্দ না বলেই দাঁত দিয়ে জিভ কাটে ছোঁয়া। জল্লাদ শাশুড়ি নিশ্চয়ই। রেগে বম হয়ে গেছে। চোখে মুখে খিচে বন্ধ করে ফেলে ছোঁয়া। সাবিনা বেগম সরু চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে ছোঁয়ার দিকে। ভেবেছিল সহজ সরল, এখন দেখছে আস্ত বদমাইশ। সাধুকে দেখে সাধুকে খেতে ডাকো, আমি খাবার সার্ভ করছি। আর শোনো, আমার ছেলের দিকে নজর দাও। ছোঁয়ার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলেন উনি। ছোঁয়া হাঁপ ছেড়ে বাঁচে। যাক বাবা, বেঁচে গেছি। মানে শাশুড়ি সাধুকে? স্বামীর নাম জানো না এখনো? এই মেয়ে নাকি সংসার করবে? আমার হয়েছে মরণ। ওনাকে বললাম একটা বৌমা এনে দিতে, আর উনি একটা ফিটের খাওয়ার বাচ্চাকে ধরে এনেছে। বেশ জোরে চিবিয়ে চিবিয়ে বললেন সাবিনা বেগম। ছোঁয়া কাচুমুচু হয়ে দাঁড়ায়। সাদাত নামটাও অনেকের ভালো লাগেনি, তাই সাদি দিলাম। শাশুড়ি বকছে কেন? আপনার ছেলে তো তার নামটা রুমে বাঁধাই করে রাখেনি। আর আমি খুব অভদ্র ভালো মেয়ে।
আমি খুব ভদ্র ভালো মেয়ে, তাই ওনার কাছে নাম জিজ্ঞেস করিনি। মুখটা ছোট করে বলে ছোঁয়া, আমায় উদ্ধার করেছ তুমি, সাধুকে ডেকে নিয়ে আসো, ওর বাবা বসে আছে যত সব। হাঁটুর বয়সী মেয়ের সাথে নাকি আমার ছেলের সংসার করবে। প্রলাপ বকতে বকতে উনি চলে যায়। ছোঁয়া হাঁপ ছেড়ে বাঁচে। ছোটো মোটো একটা টর্নেডো বয়ে গেল আমার উপর দিয়ে। শাশুড়ি তো নয়, যেন ভাঙা রেডিও। তাই তো আপু পালিয়েছে। আপু নিশ্চয়ই আগে থেকে জানতো এই চৌধুরী পরিবার থেকেই করলার উৎপত্তি, তাই ভেগে গেছে। আমার গুণধর বাবা মা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। তবে আমার বরটা কিন্তু বেশ কিউট। কোমরে হাত দিয়ে মুচকি হাসে ছোঁয়া। সাদে রুম গোছাচ্ছে। সাদে খুব গোছালো ছেলে, একটু অগোছালো পছন্দ না ওর। ছোঁয়া দরজার কাছে দাঁড়িয়ে দেখছে সাদিকে। মন দিয়ে কাজ করছে বেচারা। এই মেয়ে আমার ছেলের দিকে নজর দিচ্ছ কেন? আবারও পেছন থেকে শাশুড়ি কর্কশ গলা শুনছে। চমকে ওঠে ছোঁয়া। সাদি ভুরু কুঁচকে দরজার দিকে তাকায়। আপনিই তো বললেন আপনার ছেলের দিকে নজর দিতে, তাই তো নজর দিচ্ছিলাম। আপনি না করলে আর দিব না। ছোঁয়া মাথা নিচু করে রিনিয়ে বলে। ছোঁয়ার কথা শুনে শাশুড়ি বড় বড় চোখ করে তাকায় ছোঁয়ার দিকে। সাদে কপালে 3টে ভাঁজ ফেলে দীর্ঘশ্বাস ছাড়ে। সাধে কি তোমাকে আমি গাধা বলি? গর্দভ একটা, বিড়বিড় করে বললেন উনি। কথাটা ছোঁয়ার কানে পৌঁছে যায়। এই যে শাড়ি নাও। ছোঁয়ার হাতে এতগুলো শাড়ি ধরিয়ে দিয়ে বললেন উনি। শাড়ি দিয়ে কি করব? ছোঁয়া শাড়ির দিকে এক পলক তাকিয়ে বলে, আমার মাথায় দাও। বলে উনি চলে যায়। সাদে আবার নিজের কাজে মন দেয়। ছোঁয়া শাড়িগুলো হাতে রুমের ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছে। কোথায় রাখবে শাড়িগুলো? সাদির ফোন বেজে উঠল। ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে ফোন রিসিভ করে বেলকনিতে চলে যায় সাদি। ছোঁয়া জোরে শ্বাস টানে। এই রুমের পূর্ব পাশে একটা ছোট আলমারি আছে, সেখানে শাড়িগুলো রেখে আসে। ছোঁয়ার এখানে দাঁত ব্রাশ করা হয়নি, এখনো দাঁত ব্রাশ করা হয়নি। গোলাপি রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে ছোঁয়া। কিন্তু ছোঁয়া দরজার সিটকানির নাগাল পাচ্ছিল না। আটকাবে কি করে? শেষমেশ বাধ্য হয়ে দরজা না টেনে আটকেই ব্রাশ করতে থাকে। একেবারে গোছালো করে বের হবে, না হলে আবার দজ্জাল শাশুড়ি বলবে, এই মেয়ে তুমি চৌধুরী পরিবারের বড় বউ, তুমি অগোছালো কেন কেন গোছালো করনি? আমাদের পরিবারের একটা নিয়ম আছে, বড় বউদের দিনে 7 বেলা গোছল করতে হয়। ওনার এই সব ভাষণ শোনার কোনো ইচ্ছে নেই ছোঁয়ার। সাদি ফোন রেখে টি-শার্ট খুলে ফেলে। নতুন জব পেয়ে গেছে, ভেবেছিল কয়েকদিন পর থেকে জয়েন করবে, কিন্তু অফিসের বস কল করে আজকে থেকেই জয়েন করতে বলছে। তাই এখন একেবারে শাওয়ার নিয়ে রেডি হয়ে খেতে যাবে। তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকেই সিটকেনিং আটকে দেয় সাদি। ছোঁয়ার টি-শার্ট খুলে গায়ে তোয়ালে জড়িয়ে নায়িকাদের মতো ভাব নিচ্ছে। কেউ যে ভিতরে ঢুকে পড়েছে এদিকে খেয়ালই নেই ওর। সাদি দরজা আটকে পিছনে ঘুরতেই চোখ বড় করে ফেলে। স্টুপিড, তুমি এখানে কেন? ভুবন ভোলানো ধমক দিয়ে বলে সাদি। ছোঁয়া সাদিকে দেখে 2 কান হাত দিয়ে জোরে চিৎকার দিয়ে ওঠে। সাদি ছোঁয়ার মুখ আটকে ধরে। স্টপ করছোটা কি? দাঁতে দাঁত চেপে বলে সাদি। ছোঁয়ার চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। কি উমুম করছো কেন? প্রতিবন্ধীর মতো। কার পারমিশনে আমার ওয়াশরুমে ঢুকেছ? দাঁত কটমট করে বলে সাদি। ছোঁয়া সাদির দিকে তাকায়। লোকটাকে এত কাছে দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। সাদির নিঃশ্বাস মুখে পড়ছে। চোখের ইশারায় হাত ছড়াতেই বলে ছোঁয়া। সাদাত হাত সরিয়ে পিছিয়ে যায়।
ননসেন্স, ওয়াশরুমে ঢুকলে দরজা বন্ধ করতে হয় এইটুকু জানো না? বিড়বিড় করতে করতে ওয়াশরুম থেকে বেরিয়ে যায় সাদি। ছোঁয়া লজ্জায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, চোখ তুলে তাকাতেও পারছে না। ছি ছি, লোকটা কি অবস্থায় দেখে ফেললো ওকে, এখন মুখ দেখাবে কি করে ওনাকে? এত লজ্জার মধ্যেও 2 হাত মুখ ঢেকে মুচকি হাসে ছোঁয়া। সাদি ওয়াশরুমের দরজা খুলে বের হতেই মুখোমুখি হয় তনু, সাগর, ইরিন, সাদাতের বেস্ট ফ্রেন্ড রাব্বি। সবাই লাইন ধরে দাঁড়িয়ে ভুরু কুচকে তাকিয়ে আছে সাদির দিকে। সাদি ওদের দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। তোরা এখানে? গম্ভীর গলায় বলে সাদি। এখানে না, আসলে তো জানতেই পারতাম না তুই একটা বাচ্চা মেয়েকে ডিস্টার্ব করছিস। রাব্বি সুর টেনে বলে, ফাজলামো করিস না, ভালো লাগছে না। ওদের পাশ কাটিয়ে বিছানায় বসে সাদি। তনু ফ্লোরে বসে সাদির পায়ের উপর হাত দিয়ে তাকিয়ে থাকে ওর দিকে। রাব্বি আর সাগর সাদির পাশে বসছে। তুই কি ফাজলামো করছিস না? বাচ্চা মেয়ে। ছি ছি ভাইয়া, তনু মুখ গোমরা করে বলে। তোরা যেমনটা ভাবছিস তেমনটা নয় রে। সাদি বিরক্ত হয়েই বলে, তাহলে কেমনটা বল আমাদের? সাগর বলে, যাবি তোরা এখান থেকে? ধমক দিয়ে বলে সাদি। সাদিকে সবাই খুব ভয় পায়। ওর ধমক খেয়ে আর কারো কিছু বলার সাহস হয় না। তবু ওরা যায় না, চুপচাপ বসে থাকে। এদিকে ছোঁয়া শ্যাম্পু আনেনি। এখন যদি চুলে শ্যাম্পু না করে, তাহলে যদি শাশুড়িমা বলে, বৌমা শ্যাম্পু কেন করনি, তুমি চৌধুরী পরিবারের বড় বউ, ব্লা ব্লা ব্লা। কিন্তু এখন রুমে যাবে কি করে? সাদির ড্রেসিং টেবিলের ওপরে শ্যাম্পু দেখছে ছোঁয়া। কাপা কাপা হাতে দরজাটা একটু ফাঁক করে ছোঁয়া, চোখ বন্ধ করে ফেলে। সাধুর ড্রেসিং টেবিলের ওপর থেকে শ্যাম্পুর বোতলটা একটু এগিয়ে দেন না প্লিজ। সাদি আর শ্যাম্পুর বোতলটা এগিয়ে দেয় না। রুম থেকে কোনো সারা শব্দ শোনা যাচ্ছে না। ভীষণ বিরক্ত লাগে ছোঁয়ার। একটা শিশু বিপদে পড়েছে, তাকে হেল্প করা কি একটা বইরা খাটাস পলার কাজ না? সাধু শুনতে পাচ্ছেন, তবুও কেন কোনো সাড়া নেই। বাধ্য হয়ে ছোঁয়া শ্যাম্পু ছাড়াই গোসলটা সেরে নেয়। শাড়ি পরতেও অভ্যস্ত নয় ছোঁয়া, আগে কখনো শাড়ি পরেও নি। বিয়ের দিন কাকিমা পরিয়ে দিয়েছিল, কিভাবে পরিয়েছে সেটাও খেয়াল করেনি ছোঁয়া। কেননা তখন ছোঁয়ার ভীষণ মন খারাপ ছিল। এই লোকটাকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না ছোঁয়ার। ঘটা করে বিয়ে হয়নি ছোঁয়ার। গ্রামের মেয়ে, একটা বোন আর বাবা মা, এই তো ছোঁয়ার পরিবার। গ্রামের বাজারে একটা কাপড়ের দোকান আছে ছোঁয়ার বাবার। সেই দোকানে করেই সংসার চলে ছোঁয়াদের। মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের কাছে মেয়ে মানে বোঝা। বয়স 15-তে পা দিতে না দিতেই বিয়ের তোড়জোড় শুরু করে দেয়। ছোঁয়ার বড় বোন অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। এই মেয়ের বিয়ে দিতে পারছে না বাবা। যেখান থেকে দেখতে আসে, দেখে পছন্দ হয়, কিন্তু আর কোনো খবর থাকে না। সাদির বাবা মাঝে মধ্যে গ্রামে যায়, ওইখানে তার বাড়ি ছিল আগে। এখন অবশ্য কেউ থাকে না। সেখানে তিনি মাঝে মধ্যে গিয়েই বাবার কবরটা দেখে আসে। সেদিনও গ্রামে গেছিল। ছোঁয়ার বড় বোন সিমিকে দেখে বেশ ভালো লাগছিল ওনার। সেদিনই মিষ্টি ফলে নিয়ে বাড়িতে বিয়ের প্রস্তাব রাখে। ছোঁয়ার বাবা মায়ের খুশি আর দেখে কে। খুশিতে লাফাতে লাফাতে বিয়েতে হ্যাঁ বলে দেয়। সিমিকে না জানিয়ে সাদির বাবা বলে দেয় শুক্রবারই তিনি ঘরোয়াভাবে বিয়ে দিয়ে বউ নিয়ে যাবেন। সেই কথাই সই। সিমি এই কথা জানার পর কোনো রিয়াক্ট করে না, এমনকি ছেলের ছবিও দেখতে চায় না। অতঃপর শুক্রবার বরযাত্রী চলে আসার পরপরই সিমি বাড়ি থেকে চলে যায়। বরযাত্রী বলতে 10 জন আসে। শফিক চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন। তাকে সবটা বলে ছোঁয়ার বাবা। তিনি কিছুক্ষণ ভেবে ছোঁয়ার সাথে বিয়ের কথা বলে, আর ঘটনা কাউকে জানাতে না করেন, কারণ তিনি বাড়ির
কাউকেই সিমির ছবি দেখায়নি। গোসল সেরে কোনো রকম শাড়ি পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ছোঁয়া। আর সামনেই শাশুড়িকে কড়া চোখে তাকিয়ে থাকতে দেখে ছোঁয়া। শুকনো ঢোক গিলে এই মহিলা আবার রেগে গেছে কেন? ছোঁয়া কাঁচুমুচো হয়ে দাঁড়িয়ে আছে ওয়াশরুমের সামনেই। সামনে আগানোর সাহস পাচ্ছে না। শুকনো একটা ঢোক গিলে ছোঁয়া। ওখানে দাঁড়িয়ে আছো কেন? কর্কশ গলায় বলে ছোঁয়া। না মানে আমি কি কিছু। ছোঁয়া আমতা আমতা করে বলে, না মানে আমি কি স্বামীর নাম মুখে নিতে নেই, জানো না তুমি? ছোঁয়া ফস করে শ্বাস নেয়। শাশুড়ি, আপনি না তখনই আমি আপনার ছেলের নাম জানি না বলে বকলেন, তাহলে এখন কেন বকছেন? আমি তো আমার জামাইয়ের নাম জানি, মিস্টার সাদ্দু। ছোঁয়া শাশুড়ির দিকে এগিয়ে আসতে আসতে বলে। কথা শেষ হওয়ার সাথে সাথেই ধাপ করে পড়ে যায় ছোঁয়া কাপড় বেঁধে। কিছু পরে যাওয়ার শব্দ শুনে সাদি ব্যালকনি থেকে রুমে আসে। শাশুড়ি বড় বড় চোখ করে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। আল্লাহ গো, কোমরটা গেল গো, এখন আমাকে কে দেখবে? ও মা গো, তোমার মেয়ের কোমর ভেঙে গেছে, আর জীবনেও তোমার মেয়ের বিয়ে হবে না গো। ছোঁয়া কান্না করতে করতে প্রলাপ বকতে থাকে। শাশুড়ি থ মেরে দাঁড়িয়ে আছে। কি বলছে এই মেয়ে? শাট আপ। সাদি একটা ধমক দেয়। কেঁপে ওঠে ছোঁয়া। এক ধমকেই চুপসে যায়, চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। শাশুড়ি ভুরু কুঁচকে সাদির দিকে তাকিয়ে আছে। যেটায় কমফোর্টেবল নয় তাকে সেটা পড়তে কেন বলো তুমি মা? সাদের মায়ের দিকে তাকিয়ে বলে, কেন বলবো না? শাড়ি পরতে না পারলে বিয়ে কেন করেছে? গম্ভীর গলায় বলে উনি। ও তো ইচ্ছে করে আমার গলায় ঝুলে পড়েনি, তোমরা এনেছ। বিয়ে দেবে না আমায়? দিব্যি দিয়ে বিয়ে করালে তো ওর দোষ কোথায়? তোমার দিব্যি টিব্যি দিয়ে বিয়ে করিয়েছ। ওকেও নিশ্চয়ই ওর ফ্যামিলি ট্যাপে ফেলে বিয়ে দিয়েছে। এইটুকু বাচ্চা মেয়ের বিয়ের কি বুঝে? চিৎকার করে বলে সাদি। সাবিনা বেগম ছেলের দিকে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। সাদি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। তোমরা ওকে এই বাড়িতে এনেছ, তো তোমার দায়িত্ব ওকে মানিয়ে নেওয়া। তোরও তো দায়িত্ব ওকে তোলার। সাবিনা বেগম বুকে হাত গুজে বলে, আমার কোনো দায়িত্ব নেই। আমি আগেও বলছি, এখনও বলছি, আমি মেনে নিতে পারছি না। সময় চাই আমার। তো আমারও সময় চাই। তাহলে ওকে ওর বাড়িতে দিয়ে এসো। সাদি বিরক্ত হয়ে বলে। ছোঁয়া কাঁদো কাঁদো ফেস করে দুজনের কথা শুনছে। এই মহিলা তো সাংঘাতিক। ছেলেকেও এভাবে কথা শোনাটাই যেন মহিলাটির একমাত্র কাজ। এনিওয়ে, আমি খাবো, অফিসে যেতে হবে। তোমাদের মেলোড্রামা শেষ হলে খেতে দিয়ে দাও আমায়, না হলে আমি রান্না করে খাচ্ছি। বিছানায় বসে বলে সাদি। তোর পিচ্চি বউকে ঠিকঠাক শাড়ি পরিয়ে নিচে আয়, আমি খাবার রেডি করছি। ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে চলে যায় উনি। ছোঁয়া উঠে দাঁড়ানোর চেষ্টা করে, আবার শাড়িতে বেঁধে পড়ে যায়। সাদি বেশ বিরক্ত। প্রতিবন্ধী তুমি? সাদির এরকম প্রশ্নে হকচকিয়ে ওঠে ছোঁয়া। ছোট ছোট চোখ করে তাকায় সাদের দিকে। সাদের রুমে থাকা টিভিতে শাড়ি পরার ভিডিও ওপেন করে দেয়। আই হোপ এবার পারবে বলেই চলে যায়। সাদের চুলগুলো ভেজা। গোসল করলো কোথায়? সাদের ওপর ক্রাশ খায় ছোঁয়া। লোকটার রাগি রাগি গলায় কথাগুলো দারুণ লাগে। ছোঁয়া বুকের বাঁ পাশে হাত দিয়ে মুচকি হাসে। ভালোবাসার অনুভূতি কেমন হয় জানা নেই ছোঁয়ার। প্রেমে পড়ার বয়স এটা, আর এই বয়সেই বিয়ে হয়ে গেছে ওর। তাই ভালোবাসা, ক্রাশ, ভালো লাগা এসব বোঝে না। তবে এটা বুঝতে পেরেছে এই গোমরা মুখে লোকটা খুব ভালো লেগেছে।
যাকে বলে মারাত্মক ভালো লাগা। ভিডিও দেখে দেখে শাড়ি পরে নেয় ছোঁয়া। কোমরে কিছুটা ব্যথা পেয়েছে, শাড়ি পরতে গিয়ে সেটা আঁচ করতে পারে ছোঁয়া। ছোঁয়া শাশুড়ির পাশে দাঁড়িয়ে আছে। খুব খিদে পেয়েছে, তবুও খেতে বসার সাহস পাচ্ছে না। শাশুড়ি কি বলবে না বলবে। সাদি করলার জুস খেয়ে নিয়েছে পুরো 1 গ্লাস, আর এখন করলা ভাজি দিয়ে রুটি খাচ্ছে। ছোঁয়া আর চোখে সাদির খাওয়া দেখছে। লোকটা খাওয়ার স্টাইলটাও দারুণ। সাদি, ছোঁয়াকে সাথে নিয়ে যা, এখানকার একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়ে তারপর অফিসে চলে যাস। সাদির বাবা মুখে খাবার পুরে বলে, সাগর তনু, তোরা ওকে ভর্তি করিয়ে দিয়ে আসবি, আর আসার সময় 2টো ফিটার কিনে নিয়ে আসিস। সাদি খেতে খেতে বলে। তনু আর সাগরের সাথে ছোঁয়া বেরিয়ে পড়ে ভর্তি হতে। টেনে ভর্তি হবে ও। আজকে আবার সাহস করে ওই ধবধবে সাদা রঙের কাবার্ড থেকে কালো জিন্স আর গোলাপি টপস নিয়ে পরে নিয়েছে। সাদে বকলে বকবে, কিন্তু এই শাড়ি পরে স্কুলে যাওয়া সম্ভব না। শাশুড়ি তনুকে বলে দিয়েছে ফেরার পথে ছোঁয়ার জন্য কিছু ড্রেস নিতে, আর ছোঁয়াকে পার্লারে নিয়ে নাক ফুটো করতে। ছোঁয়া ভয়ে কাঁচুমুচু হয়ে আছে। কান ফুটো করার সময় প্রচণ্ড ব্যথা পেয়েছিল, এখনও নিশ্চয়ই আটও ব্যথা পাবে। সাদা কুকুরটাকে নিজের সাথে নিয়ে এসেছে ছোঁয়া। ঘরটা যেহেতু ওর, তাহলে ঘরের সব জিনিসগুলো ওর। 10 মিনিট পরেই স্কুলের কাছে পৌঁছে যায় ওরা। বড় মাঠ। ছোঁয়া আগে যে স্কুলে পড়তো সেখানে কোনো মাঠ ছিল না, আর এরকম বিল্ডিংও ছিল না, টিনের স্কুল ছিল। এতে বড় মাঠ আর এতে বড় স্কুল দেখে ছোঁয়া খুশিতে লাফিয়ে ওঠে। তনু ছোঁয়ার হাতটা শক্ত করে ধরে আছে। এই যেরকম ছটফট করছে, যে কোনো মুহূর্তে এদিক সেদিক চলে যেতে পারে। সাগর তনুর হাতটা শক্ত করে ধরছে, আর কুকুরটাকেও গাড়িতেই রেখে এসেছে। সাদের চেনা এই স্কুল হেড টিচার ফোন করে আগেই সব জানিয়েছিল, তাই ভর্তি করতে বেশি সময় লাগেনি। ভর্তি শেষে তনু আর ছোঁয়া বায়না করে ফুচকা খাবে। সাগর ডিরেক্ট না করে দেয়। কে শোনে কার কথা। দুজনে দৌড়ে গিয়ে ফুচকা স্টলে বসে পড়ে। মামা, বেশি করে ঝাল দিয়ে 4 প্লেট ফুচকা দিন তো। ছোঁয়া বলে, 4 প্লেট কেন? আমি খাবো না এসব। নাক ছিটকে বলে সাগর। তোকে কে দিবে? 4 প্লেট তো আমাদের দুজনের জন্য। তনু মুখ ছাকিয়ে বলে। সাগর খানিকটা লজ্জা পায়। ফুচকা দিতেই 2 রমণী পাল্লা করে ফুচকা খাচ্ছে। নাকের জল চোখের জলে এক হয়ে গেছে, তবু ওদের থামাথামির নাম নেই। সাগর বেশ বিরক্ত হয়ে উঠে যায় দোকানে, পানির বোতল কিনেছে। ফিরে এসে দেখে দুজনে শশা খাচ্ছে ঝাল কমানোর জন্য। সাগর ওদের হাতে পানি দেয়। এ তো ঝাল খাওয়ার কি দরকার? দরজায় আছে ভাইয়া, ফুচকা খাওয়ার মজাই তো এটা। নাকে পানি, চোখের পানি যদি ফুচকার সাথে না মিশে তাহলে সেটা মজা লাগে না। ছোঁয়া হেসে বলে। তনু তাল মিলায়। ভাগ্যিস ভাইয়ার সাথে নেই, থাকলে তোমার কথা শুনে কি বলতো জানো? জানি। আপনার ভাইয়া হলো একটা আস্ত করলার বস্তা। তার মুখ দিয়ে তেতো কথা তো বের হবেই। বলো। তিনজনেই হেসে ফেলে। কিছু কেনাকাটা করে বাড়ি ফিরে আসে ওরা। নাক ফুটো করার কথা ভুলে গেছে। ছোঁয়ার রুমে আসতেই দেখে সিমির কল। মুখে হাসি ফুটে ওঠে ছোঁয়ার। আপি কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই? আমিও ভালো। বিয়েটা কেন করলে না? বরটা খুব স্মার্ট ছিল তো আমার, কিন্তু দারুণ লাগে। পছন্দ হয়েছে? সিমি আলতো হেসে বলে, খুব। আলহামদুলিল্লাহ।
তুই যে খুঁতখুঁতানি মেয়ে, ভাবছিলাম আবার যদি পছন্দ না হয়। তুমি কোথায় এখন? বাড়িতে। কবে আসলে? তোর বিদায়ের পরেই। এমনটা করার খুব দরকার ছিল? ছিল। যেন আপনি এই বাড়ির একটা বাচ্চা মেয়ে আছে, 3 বছর হবে হয়তো, বা তার কমও হতে পারে। নাম পরি। পরীর চোখ, হাসি, হাঁটা সবটাই কেমন জানি তোমার মতো। ছোঁয়ার কথা শুনে চমকে ওঠে সিমি। বুকের ভিতর চিনচিনিয়ে করে ওঠে। তাই নিজেকে স্বাভাবিক করে বলে সিমি, বাচ্চাটার নাম মা নেই, আমাকে মাম্মা বলে ডাকে। মা নেই শুনে সিমির বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে যায়। মনে পড়ে যায় কিছু ঘৃণ্য স্মৃতি। ছোট দুটো টলমল করে ওঠে, চোখ দুটো টলমল করে ওঠে। বাবাও নেই বোধ হয়। বাবা নেই কেন? সিমি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে, 2 দিন হয়ে গেল এসেছে, ওর বাবাকে দেখিনি। বাচ্চাটা খুব একারে। ছোঁয়া মন খারাপ করে বলে, আমাকে একবার দেখাবি? বাবা তোমাকে নিতে আসলে আমি পরীকে নিয়ে যাব। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয় ছোঁয়া। আর সিমি ভাবতে থাকে বাচ্চাটার কথা। বিআরটিসি কোম্পানিতে এমডি পদে জয়েন করেছে সাদি। নিজের কেবিনে চোখ বন্ধ করে বসে আছে। তেমন কাজ নেই। বাড়ি চলে যেতে চাইছিল, কিন্তু বস যেতে দেয়নি। মে আই কাম ইন? ইয়েস কাম ইন, চোখ বন্ধ রেখেই বলে সাদি। দোস্ত, আই এম ইন লাভ। আবির এক প্রকার দৌড়ে এসে বলে। সাদি চোখ ছোট ছোট করে তাকায় আবিরের দিকে। তোর আর আমার মধ্যে এরকম সম্পর্ক না যে তোর এরকম কথা শুনে আমি খুশিতে লাফিয়ে উঠব। সাদি বিরক্তির নিঃশ্বাস ফেলে বলে, ওহ তাই তো, কিন্তু কি করব বল তো? আমি আবার তোকে না জানিয়ে কিছুই করতে পারি না। বাঁকা হেসে বলে আবির, আমার বোনের থেকে দূরে থাকবি, ইটস মাই ওয়ার্নিং। আঙ্গুল তোলে চোয়াল শক্ত করে বলে সাদি। কুল কুল। সাদের আঙ্গুলটা নামিয়ে দিয়ে বলে আবির, তোর বোনকে আমার ভালো লাগে না, একদম তোর মতো। আমি তো ওই পিচ্চিটার প্রেমে পড়েছি। বুকের বাঁ পাশে হাত দিয়ে বলে আবির। সাদি উঠে দাঁড়ায়, রাগে মাথা ফেটে যাচ্ছে। ইলেকশনে দাঁড়াচ্ছি, বিপুল ভোটে পাশ করব, আর তার আগে পিচ্চিটাকে। সাদি ফোনটা হাতে নিয়েই হনহনিয়ে বেরিয়ে যায়। আর কিছু শোনার নেই ওর। ছোঁয়া পরীকে খাইয়ে দিচ্ছে। পরী ফোনে গেমস খেলছে আর খাচ্ছে। আচ্ছা শোনো, তোমার বাবাকে? ছোঁয়া পরীকে প্রশ্ন করে। পরী ফোন থেকে মুখ তুলে ছোঁয়ার দিকে তাকায়। আমার বাবার নাম সিফাত আমলা, আর বাবার নাম সিফাত আলো, পাপার নাম পাদি। ছোঁয়া খিলখিল করে হেসে ওঠে। সাদি উচ্চারণ করতে পারে না পরী। ছোঁয়াকে হাসতে দেখে পরীও হাসে, আবার বলে মা। পাদি 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 পরী বলতেই থাকে আমার, ছোঁয়া হাসতে থাকে। তখনই হুড়মুড় করে রুমে ঢুকে সাদি। দুজনে চুপসে যায়, কারণ সাদির চুলগুলো এলোমেলো, শার্টের ইন খুলে গেছে, এক পাশের চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। ছোঁয়ার মুখের উপর একটা শপিং ব্যাগ ছুঁড়ে মারে সাদি। ছোঁয়া চমকে ওঠে। বোরকা ছাড়া কোনো যেন এক পাও বাড়ির বাইরে না যায়, না হলে পা কেটে রেখে দেব, ইডিয়েট বলেই আবার গটগট করে ওয়াশরুমে ঢুকে পড়ে। ছোঁয়া আরও পরিমুখ চাওয়াচাওয়ি করে। কি হলো ব্যাপারটা? পাপা বকলো কেন? ছোঁয়াকে প্রশ্ন করে পড়ে। ছোঁয়া দীর্ঘ শ্বাস ফেলে। এটাকে বকা বলে না মা, এটাকে বলে টর্নেডো, ছোট মোটো। একটা ঘূর্ণিঝড় বয়ে গেল। বুকে হাত দিয়ে জোরে শ্বাস নিয়ে বলে ছোঁয়া, মা আবার তোমার পাপার নামটা বলো তো।
পাদি 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 পাদি, এই নাম তোমায় কে শিখিয়েছে? সাদি কোমরে হাত দিয়ে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে মুখে পানি ছোঁয়া শুকনো ঢোক গিলে। এবার কি হবে বলো মা? কে শিখিয়েছে? মাম্মা। বলেই পরি এক দৌড় দেয়। ছোঁয়া চোখ পাকিয়ে পরীর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পরি তো পালিয়ে গেল, এখনো কি করবে? কোথায় পালাবে? স্বাদের দিকে তাকানোর সাহস নেই। আস্তে করে খাবারের থালাটা বিছানায় নামিয়ে এক দৌড় দিতে যায় ছোঁয়া, কিন্তু দৌড় দেওয়ার আগেই ঠাস করে পড়ে যায়। সাদি ফোঁস করে শ্বাস নেয়। আমার নাম কি? ছোঁয়ার দিকে এগোতে এগোতে বলে সাদি। প্রতিবন্ধী তুমি? যখন তখন দেখি ধাপ ধাপ করে পড়ে যাও। বুকে হাত গুজে দাঁড়িয়ে বলে সাদি। হ্যাঁ আমি প্রতিবন্ধী। তো একটা প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিন। গাল ফুলিয়ে বলে ছোঁয়া। ডিসগাস্টিং। মাম্মামকে আবল তাবল নাম শেখালে ওয়াশরুমে ভরে রাখবো তোমায়। ঘাড় এদিক ওদিক ঘুরিয়ে বলল সাদি। আমি শিখাইনি, ও একাই বলেছে। মুখ টিপে হাসে ছোঁয়া। বাদরামি পছন্দ না আমার। ছোঁয়া হাত এগিয়ে দেয়। ধরুন। সাদি ভুরু কুঁচকে তাকায় ছোঁয়ার দিকে। হোয়াট? বাংলা বোঝেন না? আমি পরে গিয়েছি তাই হাত এগিয়ে দিলাম, এখন আপনি আমার হাতটা ধরে টেনে তুলুন। কপাট রাগ দেখিয়ে বলে ছোঁয়া। তোমার মনে হয় এটা আমি করব? তাচ্ছিল্য করে বলে সাদি। মনে হওয়ার কিছু নেই, আপনি আমাকে টেনে তুলবেন, কনফিডেন্স ভালো। সাদি বেলকনির দিকে পা বাড়ায়। ছোঁয়া মিষ্টি করে হাসে। সাধু বেবি প্লিজ, তুললেন না আমায়? নেকামো করে বেশ খানিকটা, জোরে বলে ছোঁয়া। সাদি দাঁড়িয়ে যায়, ভুরু কুঁচকে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়াকে দাঁত কেলানো দেখে দাঁত কটমট করে তাকায়। এই মেয়ে তোমাকে তো আমি। সাদি এগিয়ে যায় ছোঁয়ার দিকে, ছোঁয়ার গলার দিকে দুই হাত বাড়ায়, দাঁতে দাঁত চেপে গলা চেপে ধরার জন্য। ছোঁয়া সাদির দু হাত মুঠো করে ধরে ওঠে দাঁড়ায়। সাদি ভেবাচাকা খেয়ে যায়। থ্যাংক ইউ আমার নাদুস নুদুস গোলমলু কিউট সুইট সাধু বেবি। সাদির গাল টেনে দিয়ে বলে ছোঁয়া। সাদি বড় বড় চোখ করে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। এই মেয়েটা আস্ত একটা শয়তানের হাড্ডি। সাদিকে কিছু বলার সুযোগ না দিয়েই তাড়াহুড়া করে চলে যায় ছোঁয়া। সাদি এখনো বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আস্ত একটা শয়তানকে তুলে এনেছে বাবা। সাদির দাঁতে দাঁত চেপে বলে, শাশুড়ি আর কাকি শাশুড়ি রান্না করছে, সাগরতনু ঘুরতে গেছে, পরি গেমস খেলছে, কুকুর বিড়াল বাগানে খেলা করছে। এখন ছোঁয়া একা কী করবে বুঝতে পারছে না। কিচেনে গেলে শাশুড়ি এক গাদা কাজ ধরিয়ে দেবে। কাজ করতে একদম ভালো লাগে না ছোঁয়ার, তাই পা টিপে টিপে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির সামনেই বাগান, সেখানে নানা রকম গাছ আছে। সবে আম আটি ধরছে, এখনো শক্ত হয়নি। লঙ্কা গুঁজো আর লবণ দিয়ে খেতে দারুণ লাগবে। ছোঁয়া এক দৌড়ে আম গাছের কাছে চলে যায়। ওড়না গাছের গোড়ায় রেখে হুড়মুড় করে গাছে উঠে পড়ে। ছাদের রুমের বেলকনি থেকে স্পষ্ট দেখা যায় গাছটা। সাদি বেলকনিতে বসে ফোন করে সাথে কথা বলছে আর ব্ল্যাক কফি খাচ্ছে। সাধু বেবি আম খাবেন? সাদি এদিক ওদিক তাকায়, কথাগুলো আকাশের দিক থেকে ভেসে আসছে, কিন্তু বাদরটাকে দেখতে পাচ্ছে না। পরে কল করছি বলে সাদি ফোন রেখে দেয়। সাধু বেবি আম গাছে, এই যে সোজা তাকান। সাদি ছোঁয়ার কথা মতো সোজা তাকায়, দেখে গাছের সবচেয়ে উঁচু ডালটাতে ছোঁয়া বসে আছে। সাদি তাকাতে সবগুলো দাঁত বের করে হাসে। বাদর। সাদি বিড়বিড় করে বলে, সাধু দুপুরে কি খাবি? সাবিনা বেগম শাড়ির আঁচল দিয়ে হাত মুছতে মুছতে বেলকনিতে আসে। সাদি মায়ের দিকে এক পলক তাকায়, কি খাবি দুপুরে? আর তোর বউ কোথায়? গম্ভীর গলা বলে উনি। শাশুড়ি আমি এখানে। আম গাছ থেকে হাত মেরে বলে ছোঁয়া। সাবিনা বেগম
সেদিকে তাকিয়ে চমকে ওঠেন। তুমি ওখানে কেন? পরে গেলে হাত পা আস্ত থাকবে না? বিচলিত হয়ে বললেন উনি। আম খাবেন? তরতর কাঁচা আম দরজার পাল্লার চাপ দিয়ে ভেঙে লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে মেখে তাতে আম ডুবিয়ে খেতে যা লাগে না, আমার তো জিভে পানি চলে আসছে। ছোঁয়া আম একটা কামড় দিয়ে বলে। সাবিনা বেগম চোখ পাকিয়ে তাকায়। চৌধুরী পরিবারের বড় বউ, শাশুড়ি পরেরটুকু আমি বলছি। এই ডায়লগ আমার মুখস্থ। শোনো মেয়ে, চৌধুরী পরিবারের বড় বউ তুমি, এটা ভুলে যেও না। চৌধুরী পরিবারের বউরা কখনো গাছে ওঠে না। কি ঠিক আছে না? সাদি একবার মায়ের দিকে তাকাচ্ছে তো আবার ছোঁয়ার দিকে তাকাচ্ছে। এদের ঝগড়া বিরক্ত লাগে সাদির। সাধু, তোর বউকে আমি 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে যদি ও নিচে না নামে তাহলে ওর একদিন কি তোর যতদিন লাগে, বলেই হনহনিয়ে চলে যায়। ছোঁয়া গোমরা মুখ করে আস্তে আস্তে গাছ থেকে নেমে পড়ে। একটা মানুষের মুখেও রসকস নেই। বেরসিকের দল দুপুরের খাবার সার্ভ করার দায়িত্বটা ছোঁয়াকে দিয়েছে ওর শাশুড়ি। ছোঁয়া সবাইকে খাবার বেড়ে দেয়। সাদি এখানে খেতে আসেনি, ওর ভালো লাগছে না। আজকে খাবার টেবিলে ছোঁয়া নতুন একজন মানুষকে আবিষ্কার করে। সিফাত পরীকে কোলে করে খাচ্ছে। পরী বাবাকে এটা সেটা অনেক কথা বলছে। বেচারা একটু বিরক্ত হচ্ছে না, বরং মাঝে মধ্যে খাওয়া বাদ রেখেও মেয়ের কথা শুনছে। ছোঁয়া মুগ্ধ হয়। আচ্ছা, এত ভালো বর, এত কিউট মেয়ে থাকার পরেও পরীর মা কেন চলে গেল? ছোঁয়ার মনে প্রশ্ন জাগে। তোমার আর সাধুর মধ্যে কি হয়েছে? শাশুড়ি ছোঁয়াকে জিজ্ঞেস করে। হাত ধরাধরি হয়েছে। এই মেয়ে, তোমার কি কোনো দিন বুদ্ধি হবে না? সাবিনা বেগম ছোঁয়ার হাত ধরে টেনে এক পাশে নিয়ে ফিসফিস করে বলে। ছোঁয়া কাচুমুচু হয়ে দাঁড়ায়। আমি কি করলাম? মুখটা কালো করে রিনরিনিয়ে বলে। কি করেছো? কি করেছি? আমার ছেলে তোমার হাত ধরেছে, এটা ভাসুর শ্বশুরের সামনে বলতে লজ্জা করলো না তোমার? দাঁতে দাঁত চেপে বলেন তিনি। ওমা, হাত ধরা আবার খারাপ নাকি? কপাল চাপকে সাবিনা বেগম। আমার ছেলে ডাকছে তোমায়, যাও। ছোঁয়ার দিকে কটমট চোখে তাকিয়ে বলে সাবিনা বেগম। ডাকছে তো বকা দেওয়ার জন্য, ভালো তো আর বাসবে না? আপনি আর আপনার ছেলে দুজনেই এক। কথার সাথে করলার জোর ঝরে বলে এক দৌড় দেয় ছোঁয়া। না হলে শাশুড়ি এখন চোখ দিয়ে ভর্ষ করে দেবে। কুত্তা বিলের সাথে ধবধবে সাদা রুমে ছোঁয়াকে বন্দি করে রেখেছে সাদি। রুমে ঢোকার সাথে সাথে কোনো কথা না বলতেই হাত ধরে টেনে এই রুমের এনে দরজার বাইরে থেকে বন্ধ করে দিয়েছেন করলা সাহেব। ছোঁয়ার রাগ আকাশ ছুঁইছে। লোকটার কত বড় সাহস ছোঁয়াকে রুমে বন্দি করে রাখে। শালা খবিস, জীবনেও বউ পাবি না। আমার মতো ইনোসেন্ট কিউট সুইট মেয়েকে বন্দি করে রাখিস? একবার বের হই, তোর টাক মাথার সবগুলো চুল টেনে টেনে ছিঁড়ব আমি। ছোঁয়ার অদ্ভুত গালি শুনে সাদি কাচুমুচু হয়ে আশেপাশে তাকায়। সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে সাদের দিকে। আসলে সাদের অফিসের দুজন স্টাফ এসেছে, আর ওদের সাথে এসেছে আবির। সাদি একটা প্রজেক্ট করছে, সেটা দেখবে বলে এসেছে ওনারা। সাদি ওনাদের বাড়িতে আনার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আবির এক প্রকার জোর করেই এসেছে ছোঁয়ার পরিচয় জানবে বলে। তাই সাদি ছোঁয়াকে রুমে এনে আটকে রেখেছে। ও চায় না ছোঁয়াকে আবির দেখুক। সাদি দাঁতে দাঁত চেপে আবির শব্দ করে হেসে ওঠে। বোনকে রুমে বন্দি করে রেখেছ নিশ্চয়ই? আবির একগাল হেসে বলে। গাইস, প্রজেক্ট দেখা শেষ, এবার চলুন আমার সাথে। সাদি ধাপ করে ল্যাপটপ বন্ধ করে বলে, ওমা যাবো কি? আন্টি যে বলল লাঞ্চ করে যেতে, আমি আবার আন্টির কথা ফেলতে পারি না। আবির আড়মোড়া ভেঙে বিছানায় গা এলিয়ে দিয়ে বলে,
আদি বিরক্ত হয়। যত তাড়াতাড়ি সম্ভব এদের এখান থেকে বের করতে হবে, না হলে ওই ইডিয়েটটা মানসম্মানের দফা করে ফেলবে। ওই দজ্জাল শাশুড়ি তেতো ছেলে, দরজা খুলে দিন, আমার আমগুলো গাছতলায় পড়ে আছে, কেউ নিয়ে যাবে। ছোঁয়া দরজা ধাক্কাতে আবারও বলে ওঠে। চমকে ওঠে সাদি। আবিরের হাসি চওড়া হয়। আমি বরং দরজাটা খুলে দিয়ে আসি বলে আবির উঠে বসে। সাদি বড় বড় পা ফেলে দরজা খুলে ভিতরে ঢোকে, ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। ছোঁয়া বড় বড় চোখ করে তাকায়, কোমরে হাত দিয়ে দাঁড়ায়। এই যে মিস্টার, সমস্যা কি আপনার? আমাকে এখানে বন্দি করে রেখেছেন কেন? ছোঁয়ার কথা শেষ হওয়ার আগেই সাদি ছোঁয়ার গলা থেকে ওড়না টেনে নিয়ে হাত বেঁধে দেয়। তারপর কাবাড থেকে বস টিউব বের করে ছোঁয়ার মুখে, কষ্টিপ বের করে ছোঁয়ার মুখে লাগিয়ে দেয়। ছোঁয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এটা কি হলো? কুকুর আর বিড়াল ছানার আরাম করে বসে আছে ছোঁয়াকে, আরাম করে বসে বসে দেখছে ছোঁয়াকে। এবার কথা বলো ইডিয়েট, এটা কমন সেন্স নেই তোমার? ইচ্ছে করছে ঠাটিয়ে চর বসিয়ে দিই, কড়া গলায় বলে সাদি। ছোঁয়া ভুরু কুঁচকে শুধু তাকিয়ে আছে। কি পরিমাণ নির্দয় এই লোকটা ভাবা যায়। সাদি দীর্ঘ শ্বাস ফেলে আবার দরজা খুলে বেরিয়ে যায়। ছোঁয়া সাদিকে অসহায় চোখ করে তাকিয়ে থাকে। এই ছিল কপালে। বাইরে এসে দেখে আবিররা রুমে নেই, নিশ্চয়ই মানিয়ে গেছে। থ্যাঙ্ক গড। সাদিও চলে যায়। আপদগুলো বাড়ি থেকে বের করতে পারলে শান্তি। খাবার না খেয়ে বাড়ি থেকে নড়বেই না আবির। সাবিনা বেগম খাবার রেখে খাবার বেড়ে দিচ্ছে ওনাদের। আদি মুখ বাঁকিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। আবির এদিক ওদিক তাকাচ্ছে, ছোঁয়াকে খুঁজছে, কিন্তু কোথাও নেই মেয়েটা। তাহলে কি এই বাড়িতে থাকে না ও? তাহলে থাকে কোথায়? মনে মনে আগুড়াতে থাকে আবির। শাশুড়ি শাশুড়ি আপনি কোথায়? ছোঁয়া বাড়ির মেইন দরজা দিয়ে ভিতরে ঢুকতে বলে। চমকে ওঠে সাদি। এই মেয়ে এখানে আসলে কি করে? সাবিনা বেগম ভুরু কুঁচকে তাকায় ছোঁয়ার দিকে। এই মেয়ের কোনো কাণ্ডজ্ঞান নেই। আবিরের মুখে হাসি ফুটে ওঠে। সাদিকে সামনে দেখে মুখ ভেঙচি কাটে ছোঁয়া। সাদি চোখ পাকিয়ে তাকায় ছোঁয়ার দিকে, তাতে ছোঁয়া পাত্তা দেয় না। আবির খাওয়া বাদ দিয়ে তাকিয়ে আছে। গল্পটি চলবে আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বগুলো দেখার জন্য অনুরোধ রইল। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।